এর হাতে প্রাণ যায় বা যে সমস্ত জায়গায় বাঘের আক্রমণের সংখ্যা বেশি সেই সমস্ত জায়গায় নাকি ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে একটা লাল ন্যাকড়া বেঁধে দেওয়া থাকে, যাতে অন্য জেলেরা সতর্ক হতে পারে। সত্যি বাস্তুতন্ত্রের এমন নিদর্শন সুন্দরবন এলাকায় না আসলে বোঝা যায় না। ডুমুরিগড়ের কাছাকাছি আসতেই পশ্চিম দিকের সূর্য ততক্ষণে ঢলে পড়েছে। নদীর ঘাটে লঞ্চটা এসে থামল। সৈকতের সঙ্গে দুজন বনকর্মীও এসেছে। তারা অবশ্য সৈকতকে বাংলোর সমস্ত কিছু দেখিয়ে দিয়ে আবার রাতেই ফিরে যাবে। ওরা যেখানে নামলো সেখান থেকে একটা কাঠের লম্বা ব্রিজ চলে গেছে অনেকটা দূরে। তারপর সেখানেই একটা বাংলো মতো দেখতে পেল সৈকত। কাঠের ব্রিজটা চারিদিক দিয়ে উঁচু লোহার জাল দিয়ে ঘেরা। গোটা বাংলোটাই লোহার জাল দিয়ে ঘেরা। সৈকত বুঝতে পারল সুন্দরবনের এই কোর এরিয়ায় এই সমস্ত জঙ্গলগুলো বিপজ্জনক হয়। যে কোনো মুহূর্তে বাঘ যে কোনো দিক থেকে আক্রমণ করতে পারে, তাই প্রশাসন থেকে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। একটা কাঠের একতলা বাংলো বাড়ি, তবে বহুদিন হলো সেটা যে ব্যবহার হয় না তা তার ঘুণ ধরা কাঠের অবস্থা দেখেই বোঝা যায়। বনকর্মী দুজন বেশ কাজের। তারা চটপট আধ ঘন্টার মধ্যে বাংলোটা একেবারে ঝেড়ে মুছে পরিষ্কার করে দিল। সৈকতে থাকার জন্য যে ঘরটা দেয়া হয়েছিল সেটাও খুলে দিয়ে পরিষ্কার করে বিছানার চাদর পেতে দিল তারা। নদীর ঘাট থেকে মিনিট 5 হাঁটলেই ডুমরিগড় ফরেস্ট অফিস। সৈকতে নামতে নামতে সন্ধে হয়ে গিয়েছিল, তাই সেদিনের গ্রামটা ভালো করে ঘোরা হয়নি সৈকতে। এখানে এখনো ইলেকট্রিসিটি এসে পৌঁছায়নি। বাংলোর ছাদের মাথায় দুটো সোলার প্যানেল লাগানো আছে, যেখান থেকে সৌরশক্তির মাধ্যমে আলোকিত করা হয়েছে ফরেস্ট ডিপোর বাংলোটা। বনকর্মী দুজন বললেন, স্যার, আপনার সমস্ত কিছু ব্যবস্থা আমরা করে দিলাম স্যার, চিন্তার কিছু নেই। আজ রাতটা একটুখানি যেভাবে হোক চালিয়ে নিন স্যার। কাল সকাল থেকে একজন কাজের লোক আসবে আপনার রান্না বান্না করে দেওয়ার জন্য, দেখাশোনা করার জন্য স্যার। আর আমরা মাঝে মাঝে এসে আপনার সঙ্গে দেখা করে যাব স্যার। বুঝতেই তো পারছেন খুবই গোপনভাবে এই কাজটা করা হচ্ছে স্যার। আর কোনো রকম যদি কোনো ফোন করার দরকার হয় স্যার, তাহলে ওই রামপুর বাজার থেকেই আপনি করতে পারবেন স্যার। বনকর্মী দুজন ফিরে যাওয়ার আগে সৈকতের কাছে এসে ফিসফিস করে বলল, স্যার, একটা কথা বলে রাখি স্যার, আসলে এখানকার গ্রামের মানুষ তো, তাও সুন্দরবনের তো, এরা একটু অন্ধবিশ্বাসে বিশ্বাসী আর কি। আপনি আসাতে ওরা খুব একটা কিন্তু খুশি হয়নি স্যার। ওরা মনে করছে যে দক্ষিণ রায় নাকি অসন্তুষ্ট হয়েছে স্যার। তাই একটু সাবধানে থাকবেন স্যার, বেশি মেলামেশা করার দরকার নেই স্যার, বুঝলেন তো স্যার? বনকর্মী দুজন সৈকতকে সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে আবার ফিরে গেল। সৈকত অবশ্য ভালো মতোই জানে যে এখানে এসে যাওয়ার পর আহামরি সুযোগ সুবিধা সে পাবে না। তাছাড়া ওই কেসটা আনঅফিসিয়ালি নেওয়া, তাই বনকর্মী দুজনকে বিদায় দিল সৈকত। একটা মাত্র বড় ঘর, ঘরের সঙ্গে লাগো একটা ডাইনিং কিচেন। তবে সেগুলো বহুদিন যে ব্যবহার হয়নি সেটা দেখলেই বোঝা যায়। ব্রিটিশ আমলে নাকি ইংরেজ সাহেবরা এই বাংলোগুলো ব্যবহার করত। কাঠের সিঁড়ি বেয়ে উপরে ছাদে উঠে এলো সৈকত। কোথা থেকে শুরু করবে ভাবতে ভাবতে পকেট থেকে একটা সিগারেট বার করে খেতে খেতে আরেকবার দেখতে লাগলো চারপাশটা। রাতের আঁধারে ভালো করে দুপাশটা দেখা যাচ্ছে না, তবে আবছা আবছা যতটুকু বোঝা যাচ্ছে চারপাশে কষার জঙ্গল। বাঁদিকে হাফ কিলোমিটারের পর থেকেই শুরু হয়েছে গ্রামে ঢোকার মুখ। রাতে ভালো মতো কিছু বোঝা যাবে না, কাল সকালে একবার ছাদে এসে ভালো করে এরিয়াটা দেখে নিতে হবে। তারপর কোথা থেকে কিভাবে কাজ শুরু করবে সেটা না হয় তখনই ভাবা যাবে। কিছুক্ষণের মধ্যেই সৈকত নিচে নেমে এলো। নভেম্বরের শুরুর দিকে, তাই ঠান্ডাটা খুব একটা বেশি পড়েনি। তাছাড়াও সুন্দরবনের এই সমস্ত লবণাক্ত এলাকায় শহরের চাইতে তুলনামূলকভাবে ঠান্ডা যথেষ্ট কমই পড়ে। ঘরের মধ্যে টুকটাক বেডিংপত্র রাখাই ছিল, সেগুলো একটু ঝেড়ে মুছে সঙ্গে করে আনা কিছু টিফিন খেয়ে রাতের মতো শুয়ে পড়ল সৈকত। মনে মনে ভাবল যে কাজের লোকটা আসার কথা আছে, সে এলে বেশ কিছুটা সুবিধা হবে।
টুকিটাকি খবরাখবরগুলো ওর কাছ থেকেই পাওয়া যাবে। এই সমস্ত কথা ভাবতে ভাবতে চোখের পাতা দুটো কেমন যেন বুঝে এলো সৈকতের। তাছাড়া সারা দিনের ক্লান্তিতে কখন যে সৈকত ঘুমিয়ে পড়ল নিজেও জানে না। সারা রাতের মধ্যে একবারের জন্য ঘুম ভাঙেনি। ঘুম ভাঙল পরদিন সকালে, পাখির কিচিরমিচির আর কিছু লোকজনের গলার আওয়াজে। সৈকত উঠে গিয়ে বাইরে গ্রিলের দরজা খুলতে দেখতে পেল একটা রোগা ছিপছিপে লোক দাঁড়িয়ে, পরনে একটা শাল, হাত দুটো বুকের কাছে জড়ো করা নমস্কার করার ভঙ্গিতে। পেছনে জনা পাঁচেক মতো লোক দাঁড়িয়ে, কিছু ফুলের মালা ও মিষ্টি নিয়ে। সৈকত কিছু বুঝে উঠবার আগেই লোকটি বলল, পিন নাম বড় কথা, আমি কানাই, ওই আপনার কেয়ারটেকার। আমার বাড়ি এখানে গ্রামে। বড়বাবু আগেই খবর দিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, ওহো, আচ্ছা আচ্ছা, তোমাকেই তাহলে পাঠিয়েছে। তুমি এসে ভালোই হয়েছে ভাই। হ্যাঁ, যাও, তুমি সমস্ত কিছু রান্নাবান্নার বিষয়গুলো একটু দেখে নাও, আমি দেখি বাইরে কারা এলো। কানাই চলে গেল ভেতরে। ফুল মিষ্টি নিয়ে দাঁড়িয়ে থাকা 5-7 জনের মধ্যে একজন মাঝ বয়সী লোক এগিয়ে এলেন। মাথায় টাক, গাল ভর্তি দাড়ি, পরনে একটা ধূসর রঙের প্যান্ট আর সাদা জামা। লোকটার পেল্লাই চেহারা। নমস্কার হাতে সৈকতের কাছে এগিয়ে এসে খ্যাঁক খ্যাঁক করে বললেন, নমস্কার স্যার, আমি সনাতন ঘোষ, এই 2 গাঁয়ের মোড়ল। তা আপনি এসেছেন শুনে একটু দেখা করতে চলে এলাম। সনাতন ঘোষ এগিয়ে এসে ফুলের মালাটি সৈকতের গলায় পরিয়ে দিতে দিতে বললেন, নমস্কার বড়বাবু, আপনি এখানে এসেছেন শুনে আমরা সত্যিই আনন্দিত। আসলে এই পোড়া জায়গায় তো সেভাবে তো সাহায্য, সহানুভূতি এসব আমরা পাই না। তো কীভাবে যে বেঁচে আছি বাঘে আর মানুষে, সে আর কি বলবো। যাই হোক, আমরা আপনার সঙ্গে আছি। যে কোনো রকম সাহায্যের প্রয়োজন হলে অবশ্যই আপনি কিন্তু দ্বিধাবোধ করবেন না, কেমন? সৈকত মৃদু হাসল। সনাতন ঘোষ চলে যাওয়ার আগে একবার ফিরে এসে সৈকতের কানে কানে বলল, বড়বাবু, একটু সাবধানে থাকবেন। এখানে জঙ্গল রাতে জেগে ওঠে। লোকজনেরা চলে গেল। সৈকত হাত মুখ ধুয়ে নিল। কানাই নামের লোকটা বেশ কাজের। নিজেই সবকিছু ঘর গোছানো, বাজার করা, রান্না করা একা হাতে সামলায়। মনে মনে ভেবেছে কানাইকে নিয়ে আজ রাতে একবার সমস্ত বিষয়টা খোলসা করবে। কারণ কানাই যেহেতু এখানকার বাসিন্দা, ওর কাছ থেকে হয়তো কোনো খবর পাওয়া যেতে পারে। সিঁড়ি বেয়ে ছাদের উপরে উঠে এলো সৈকত। রাতে ভালো করে জায়গাটা বুঝতে পারেনি। সকালবেলায় ছাদের উপরে দাঁড়িয়ে পুরো এলাকাটা ভালো করে একবার দেখে নিল সৈকত। ফরেস্ট বাংলোটা জঙ্গল সংলগ্ন নদীর একেবারে খানায়। আশেপাশে যতদূর দেখা যায় কষার জঙ্গল। তবে সৈকত জেনে নিয়েছে যে এই জঙ্গল থেকে বাঘ মাঝে মাঝে এসে হানা দেয় গ্রামে। বাংলোর চারপাশটা উঁচু তারের জালের নেট দিয়ে ঘেরা। সৈকত যে ফরেস্ট অফিসে উঠেছে সেখান থেকে গ্রামে যেতে গেলে বাঁশ খুঁটি দিয়ে তৈরি একটা কাঠের ব্রিজ আছে প্রায় 1/2 কিলোমিটার পর্যন্ত। ব্রিজটা জঙ্গলের মধ্যে দিয়েই, তবে সেটা উঁচু জাল দিয়ে ঘেরা। রাতের বেলায় অতটা লক্ষ্য করেনি সৈকত। এখন দিনের বেলায় দেখে বুঝতে পারল এখানে পদে পদে বিপদ। ফরেস্ট অফিসের ছাদের উপর থেকে তাকালে জঙ্গলের মধ্যে একটা মিষ্টি জলের পুকুর আছে। পুকুরটা দেখা যায় ওখানেই নাকি বাঘে হরিণে একসাথে জল খায়। বিভিন্ন জায়গায় সৈকতের এর আগে বদলি হলেও সুন্দরবনের এই কোর এরিয়ায় প্রথমবার এসেছে। তার সঙ্গে যোগাযোগ করতে আসলে একরকম জলপথেই সম্ভব, স্থলপথের কোনো রাস্তা নেই। কারণ চারিদিকে জঙ্গল আর নদীতে ঘেরা। মাঝখানে এই বদ্বীপ শহরাঞ্চল থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। সিগারেট জ্বালিয়ে চোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস নিল সৈকত। ফিরফির করে নোনা হাওয়া লাগছে গায়ে। সুন্দরবনের হাওয়ার একটা গন্ধ আছে, একটা বুনো আদিম গন্ধ, যেটা অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। এখানে থাকলে এক লহমায় মনটা যেন